হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, আশা করছি ভালো লাগবে। দুপুরে গোটা বাচ্চা রান্নার জন্য করে ফেলেছি, তারপর বাবা কিছু মিষ্টি লাড়ু ডুগা রেখেছিল, এই যে পলিথিনে করে রেখে দিচ্ছি, অন্যদিন রান্না করব। দুপুরে রান্নার জন্য শুধু কিন্তু গোটা বাচ্চা হয়নি, রান্নাও চড়িয়ে দিয়েছি অলরেডি। সবকিছু আজকে নিরামিষ, আর নিরামিষের কারণ হলো আমাদের আবার ওষুধ পড়ে গেছে। যিনি মারা গেছে সে আমার দাদু হয়, আমার যে ঠাকুর দাদা আছে তার ভাই, মানে আমার শ্বশুরের বাবা ছোট ভাই, সেই ইন্ডিয়াতে থাকতো, সেইখানেই মারা গেছে। আর আজকে রান্না করা হবে এই যে ডাল ভিজিয়েছি, তার বড়া করে সব সবজি দিয়ে রসা। আর এই লতাগুলো কালকে রান্না হয়েছিল, শোনার পর আর রান্না করা হয়নি, কালই শুনেছি আমরা যে সে মারা গেছে। লতাগুলো ভেজেছি, আর ওই যে মিষ্টি লাউটা দেখতে পেলে বাটির মাঝে ভাজা হয়েছে, সেটা সকালে রুটি দিয়ে খাওয়া হয়েছে। আর এইটুকু রয়ে গেছে, কিছু রুটিও রয়ে গেছে সববার খাওয়ার পর। দুষ্টপুরের বাবা শুধু খাওয়ার বাকি আছে, তার জন্য রেখে দিয়েছি। আর এই যে ভাত চড়িয়ে দিয়েছি, দেখলেই তো বাজে 12টার প্রায় কাছাকাছি। আর একটু তাড়াতাড়ি করে সবকিছু রান্না করছি, কারণ দুষ্টপুরকে নিয়ে হসপিটালে যাব। আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে দুষ্টপুরের একটা টিকা বাকি আছে, সেই টিকাটা দেওয়াতে আজকে আমি আর মা নিয়ে যাব দুষ্টপুরাকে। আমি আর মা দুজনেই মিলে চলে যাব, যেহেতু আস্তে আস্তে অনেকটা হয়তো বা যদি দেরি হয়ে যায়, ওইখানে যদি সিরিয়াল বেশি থাকে, তার জন্য ঝটপট করে কিছু রান্না সেরে নিয়েছি। আর হসপিটাল আমাদের বাসা থেকে সেই দূরত্ব না, হেঁটেই যাওয়া যায়। চৌকাতে কিন্তু ভাত বসিয়ে রেখে এসেছি, যদি দেরি হয় মা বলছিল আমাকে রেখে মা চলে আসবে, তার জন্য চৌকার ভাতটা আর নামাইনি। দেখি ওইখানে যাওয়ার পর কি হয়। আর আসার পরেও যদি দেখো ভাত চৌকার উপরেই রয়ে গেছে, হয়নি, তখন বুঝতে পারবে যে আমাদের বাসা থেকে হসপিটালের দূরত্বটা আসলে কতটুকু। আমরা আজকে আবার পায়ে হেঁটেই যাচ্ছি, এমনিতে এই রাস্তাগুলো হেঁটে যাওয়া হয় না, সবসময় রিক্সা বা অটো দিয়ে যাওয়া হয়। মা যখন লতা আর লাল শাকগুলো ভাজি করছিল, তখন দুষ্ট বুড়াকে আমি স্নান টান করিয়ে দিয়েছি একদম। টিকা দেওয়ার পর যদি দুষ্ট বুড়ার পেন করে, তাহলে তো স্নান করানো যাবে না, যার জন্য আগে ভাগেই স্নানটা সেরে নিয়েছি। এই যে জমজম কাউন্টার দেখছো, এইখানে কিন্তু দুষ্ট বুড়ার বাবা জব করে, তিনি বসেছিল, আমাদেরকে দেখতে পেয়ে সামনে এগিয়ে আসে আর বলছিল যে হসপিটাল থেকে আসো, তারপর একসাথে বাসায় চলে যাব, আমার ডিউটির টাইমও শেষ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি হসপিটালের একদম ভিতরে। এই হসপিটালটা এখন আমার কাছে সবচেয়ে চিরচেনা মনে হয়, কারণ এইখান থেকে আমি বুঝেছি একজন মা হতে হলে কতটুকু যন্ত্রণা সহ্য করতে হয়। দুষ্টবুড়ার প্রথম টিকা দেওয়া হয়েছিল 1.5 মাস বয়সে, আর তখন 2টা টিকা দিয়েছিল একসাথে একদিনে। বাসায় আনার পর তো তার প্রচন্ড জ্বর আর প্রচুর পরিমাণে কান্না, সারাদিনই প্রচুর পরিমাণে কান্না করছে, কোনোভাবেই কোলে থেকে নামানো গেছিল না, সবাই কোলে কোলেই রেখেছিলাম। তারপর রাত্রের দিকে অনেকটাই কমে গেছে আর ঘুমিয়েও ছিল। দুষ্টবুড়া টিকার কার্ডটা তাদেরকে দিয়ে দিলাম, এবার দুষ্টবুড়াকে টিকা দেবে। আর একটা লোকও ছিল না, একমাত্র আমি ছাড়া। টিকা দেওয়া কমপ্লিট, মায়ের দিকে একটা টিকিট কাটছিল, টিকিট কাউন্টার থেকে দুষ্টপুরাকে একটু ডাক্তার দেখাবো। যখন টিকা দেয় তখন দুষ্টপুরা একটু শব্দ করেছিল, তারপর আর কোনো কান্নাও করে নাই। কিন্তু আমি ভেবেছিলাম যে মা কোলে নিয়ে বসবে আর আমি ভিডিও করব, যখন টিকা দেয় তখন তোমাদের সাথে শেয়ার করব যে দুষ্টপুরা কতটুকু কান্না করে। কিন্তু মা ছুটে গেল এই টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য, যার জন্য আর ওইরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ডাক্তারের রুমে আরো কিছু পেশেন্ট ছিল, যার জন্য আমরা একটু বসে ওয়েট করলাম। তারপর ডাক্তার দেখানো শেষ করে আমরা কিন্তু চলে এসেছি ওইখান থেকে। এইখানে আসার পর দুষ্টবুড়াকে দাঁড় করিয়েছিলাম ওজন মাপার জন্য। দুষ্টবুড়ার ওজন হয়েছিল মাত্র 8 কেজি, আর কিছুতেই একা দাঁড়াতে যাচ্ছিল না, ভালোভাবে মনে হয় মাপাটাও হয় নাই। মা বলছিল তুমি আগে মাপো, তারপর দুষ্টবুড়াকে নিয়ে আবারও দাঁড়াও, তারপর নয় দেখবে যে ওর ওজন কত হয়েছে। বললাম তাহলে আমি ভিডিও করি, আপনিই দাঁড়ান। পরে মা দাঁড়ালো, এই যে দেখলাম 8 কেজি হয়েছে, তার আর বেশি হয়নি, আগেরটাই ঠিক ছিল। আর এখন আমি দাঁড়িয়েছি, আমার ওজন হয়েছিল 52 কেজি। বাবু কনসেপ্ট করার পর থেকে প্রতি মাসেই কিন্তু আমি এইখানেই ডাক্তার দেখিয়েছি, আর খুব ভালো সার্ভিস দেয়, কোনো প্রকার চার্জ লাগে না, কারণ এটা সরকারি একটা হসপিটাল। আমার কোনো রকমের ডেলিভারির খরচাও নেয়নি, এইখানে আমি ডেলিভারি করিয়েছি, আমার কোনো প্রাইভেট বা নার্সিং হোমে যেতে হয়। যাই হোক, এইবার আমরা বের হয়ে যাচ্ছি। আর দুষ্টপুরাকে জিজ্ঞাসা করছিলাম মহিলাগুলো কি বাবা তোমাকে গুঁতো দিয়েছে? যখন ছোট ছিলাম তখন কাকা বলতো তোকে না হর্তুকি গাছের নিচ থেকে টুকিয়ে এনেছি, তুই তোর মার সন্তান না। আর এটা শোনার পর আমি প্রচন্ড কান্না করতাম। আর আজকে আমি দুষ্টপুরাকে বলছি বাবা তোমাকে এই হসপিটাল থেকে আমরা ঠুকিয়ে নিয়ে গেছিলাম। মা এখানে রিক্সা জিজ্ঞাসা করছিল, বললাম দরকার নেই, হেঁটেই চলে যাই। দুষ্টপুরার বাবাও সামনে বসে আছে, বললো আমাদের সাথে নাকি সেও বাসায় চলে যাবে। 2টা ভবন, একটা পুরাতন আর একটা নতুন। আমরা নতুনটাই গিয়েছি দুষ্টপুরাকে টিকা দেওয়ার জন্য। এই তো চলে এসেছি দুষ্টপুরার বাবার কাউন্টারে। সে বলছিল তোমরা চলে যাও, আমি দুষ্টপুরাকে নিয়ে কিছুক্ষণ পরে আসছি। আর এই যে আমি আর মা এখন বাসায় চলে যাচ্ছি। দুষ্টপুরা তো তার বাবার সাথে কাউন্টারে রয়ে গেল, আমি আর মা খুব দ্রুত হেঁটে কিন্তু বাসায় চলে আসলাম। আসার পর এদিক সেদিক না তাকিয়ে আগে রান্নাঘরে ঢুকি, কারণ আমি যে চৌকায় ভাত বসিয়ে রেখে গেছি। তারপর দেখি যে না, মার
একটু শুকিয়ে গেছে, ভাত ঠিকই আছে, আর একটুক্ষণ পরে আসলে ভাতের অবস্থা খুব কাইল হয়ে যেত। ভাত ঠিকা দেওয়া হওয়ার পর কিন্তু গিয়ে আমি কাপড় চেঞ্জ করি আর তারপর রান্না করে আসি ফোন নিয়ে। এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। সব রান্না তো মোটামুটি ভাবে আগেই করে ফেলা হয়েছে, এখন শুধু এই যে সবজিটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ডালের বড়া করে বললাম না রসা রান্না করব, সেই রসাটাই রান্নার বাকি রয়ে গেছে। ভাত নামানোর পর চৌকা খালি যাচ্ছে, সবকিছু রেডি করছিলাম সবজিটা রান্না করার জন্য। আর এদিকে দুষ্টপুরা তার বাবা চলে এসেছে। আমি ভেবেছি দুষ্টপুরা হয়তো ব্যথা অনুভব করবে, কিন্তু না, সে ভালোই আছে দিব্যি। আর এদিকে দুষ্টপুরার বাবার মাথার চুলগুলো না টাকে নিয়ে নিয়েছে। কি একটা অবস্থা দেখা যায়, টুপি ছাড়া এক মুহূর্তও কিন্তু সে থাকে না, বাইরে গেলেই মাথায় টুপি দিয়ে তারপর যায়। এই সবজিটা রান্না করার জন্য কিন্তু জিরার পুরন আর জিরা বাটা দিলেই হয়ে যায়। এখন ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। দুষ্টপুরাকে টিকা দেওয়ার পর থেকে আমি ভয় পাচ্ছিলাম যে কি জানি দুষ্টপুরার জ্বরে আসে নাকি। না, সে ভালোই আছে, খেলাধুলা করছে। তাই আমি কিছুক্ষণ পরপরই রান্নার ফাঁকে তার সাথে এসে কথা বলছি। বেরি তোমার গোতা দিছে না একটা, কই দিছে দেখা, ওই যে মানুষে দেখবো কই দিছে, কই এই যে এই পায়ে হ্যাঁ কই দিছে পায়ে। হ্যাঁ কুইনে কুইনে দেহি মার কাছে আয়ো দেখাই, কুইনে দিছে মারি নাই দেখাই, কেমনে দেখাইতেছে এনে দিছে। ওরে শোনা বাবা, সব বুঝে ওর পাকামি গুলো দেখলে আমার না প্রচন্ড হাসি পায়। দেখলেই তো কিভাবে দেখাচ্ছিল তাকে কোন জায়গায় ইনজেকশন দিয়েছে। তার পাকামি দেখলে তো আমার চোখ জুড়িয়ে যায়। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, এবার রসাটা টকবক করলেই নামিয়ে নেব। দুষ্টপুরার বাবা বলছিল তাকে কিছু খাবার দিতে। এই যে সকালে আমরা খেয়েছি তার নাস্তাটা তো রয়ে গেছে, এবার তাকে সেইগুলোই খেতে দিচ্ছি। খাওয়ার পর স্নান করবে, তারপর 5টার দিকে দুপুরের খাবার খাবে। আর এই তো আমার সোনা বাবা কি নিয়ে আবার দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। এদিকে সে দাঁড়িয়ে আছে, তাকে খাবার দেওয়ার জন্য বারবার বলছিল। দুষ্টপুরার বাবার মাথাটা দেখলে আমার না প্রচন্ড কষ্ট লাগে। তার চুলগুলো এত সুন্দর ছিল আর মাথাটার এরকম একটা অবস্থা করেছে টাকে, এখন আর কোনোভাবেই ভালো মতনে তো চুল গজায় না, আর মাঝখানে এরকম ফাঁকা ফাঁকা থাকে, যার জন্য এখন সে চুল কোনো সময় কাটেই না, একদম মাথা নাইরা করে। বাইরে প্রচন্ড রোদ, আর দাদুর অবস্থা দেখো, এখনো সোয়েটার পরে আছে, তার নাকি শীতেই কমে না। এখন তো বেলা 7টার দিকে এরকম ঝলমল করে রোদ্র উঠে, আর সূর্যের কিরণটা এত পরিমাণে দিচ্ছিল মনে হচ্ছিল গ্রীষ্মকাল। আর দুপুরের দিকে না হালকা হালকা করে একটু গরমও লাগে। অল্প একটু লাল শাক দিয়ে ভাত নিয়েছিলাম যে আমি তাকে খাইয়ে দেব, না সে নিজের হাত দিয়ে খাবে, মর্জি করলো। আর এই দেখো সে ভাতগুলোকে আবার মাখছে আর খাচ্ছে। কি যে একটা অবস্থা করে, দুই চোখ দিয়ে যা দেখে তাই করার চেষ্টা করে। দেখেছে আমি ভাতগুলো এইভাবে মেখেছি, তার জন্য সে আবার এইটাই চেষ্টা করছে। যেহেতু বলছিল সে নিজের হাতে খাবে, তার জন্য এখানে বসিয়ে দিলাম আর ছোট্ট একটা গ্লাস দিয়ে, আর এই বাটির মাঝে অল্প একটু ভাত দিই। তাকে দুষ্ট বুড়া না বলে পাকা বুড়া বলার দরকার ছিল আমার। আর এইদিকে দাদু এসেছে হাত মুখ ধুয়ে, সে নাকি স্নান করবে না শীত করে, যার জন্য হাত মুখ ধুয়ে এসেছে, এবার তাকে খেতে দিব। এখন বেলা 2:30টার মতো বাজে, আর বাবা এখনো স্নান করেনি। বাবার স্নান করে আসতে আসতে 3টে বেজে যাবে। বাবার এখন স্নান করে আসতে আরো দেরি হয়, কারণ ছাগল আছে, ছাগলগুলোকে খাবার খাইয়ে তারপর স্নান করে প্রচন্ড যত্ন করে ওইগুলোকে সে। আর সবার খেতে খেতে প্রচুর লেট হয়ে যায়, প্রায় 4:30 4টা বেজে যায় আমাদের দুপুরের খাওয়া শেষ হতে হতে। এখন বাজে 5:30, আর বিকেলের কাজ কিন্তু সারা হয়নি। এদিকে দুষ্টপুরাও ঘুমাচ্ছে, দুষ্টপুরার বাবাও ছিল সাথে। দুষ্টপুরার বাবা কিছুক্ষণ আগে চলে গেছে ঘুম থেকে উঠে ডিউটিতে। খাবার খাওয়ার পর শুধু আইঠা বাসনগুলো ধুয়েছিলাম, তারপর সে একটু ঘুমাবে। দুপুরবেলা তো ঘুমায়নি, যার জন্য ঘুম পেয়েছিল, তাকে নিয়ে শুয়েছি, অমনি আমারও একটু ঘুম পেয়ে যায়। আর এরকম ভাবে তো দুপুরবেলা আমি ঘুমাইনি। একটু ঘুমানোর পর প্রায় শরীরটা খারাপ লাগছিল, এবার উঠে পড়লাম যে না, বিকেলের কাজগুলো যদি না করি ঘর দর কিরকম একটা লক্ষ্মী ছাড়া মনে হয়, এরকম ঘুমালাম আমি। দেখো ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে সব কাজ তো পড়ে রয়েছে, আর এদিকে বাইরে কাপড় রয়েছে। এই কাপড়গুলো দুপুরের রোদ্রের পরেই নিয়ে আসা হয়েছিল। আর এই যে দুষ্টপুরার কিছু জামা কাপড় চালের উপরে রয়ে গেছে। বাবা না ছাগলগুলোকে খাইয়ে ঘরে তুলে রেখে গেছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগে যাবে। বাবা মনে হয় হাঁটতে চলে গেছে এখন, আর মা দোকানে বসেছে। এখন ভাবছি দুষ্টপুরা ঘুমে থাকতে থাকতে যা কাজ পারি একটু করে নি, না হলে আবার উঠলে আধা ঘন্টার মতো সে কান্নাই করবে, তারপর তো ঠিক হবে তার মুডটা। আমি যদি একবার ঘুমিয়ে পড়ি, দুনিয়া যদি উল্টেও যাই, হয়তো বা আমি সজাগ পাই না, যার কারণে আমি সহজে ঘুমাতে চাই না, আর ঘুমিয়ে গেলে সহজে চেতনাও পাই না। এই তো সকল কাজ সেরে আসতে আসতে প্রায় সন্ধ্যায় লেগে গেছে। দুষ্টপুরা এখনো উঠেনি। আর এই দেখো বাইরেটার অবস্থা, অন্ধকার নেমে এসেছে, বাইরের বাতিও দিয়ে দিয়েছি। ছেলের কাজ করতে করতে তো সন্ধ্যা লেগে যায়, আর দৌড়ে এসে হাত মুখ ধুয়ে যখন বাতি দেই, খুব ঝটপট করে আজান দিয়ে দিয়েছিল। আজান দেওয়ার কিছুক্ষণ পর আমি বাতি দেই, আর সিঁদুরটা পরা হয়নি, সিঁদুরটা ভাবলাম বাতি দিয়ে এসে তারপর নয় পরি। যদি সিঁদুর পরে যাই বাতি দেওয়ার জন্য, তাহলে
অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই যে এখন আমি চলে এসেছি সিঁদুর দেব। তারপর কিছু কাপড় চাপড় রয়েছে, ভাবলাম ঘরের ভিতর যেহেতু এগুলো নয় পরেই গোছাই, আগে বাইরের কাজগুলো সেরে নিই। আর বাইরের কাজ যদি কমপ্লিট হয়ে যায় রাত্রেবেলাও কিন্তু ঘরের কাজগুলো করা যায়, তাই না বলো? আর এই যে আমার পুচকু সোনা উঠে গেছে এখন, এবার আমি পুচকু সোনা সামলাই, তারপর বাকি কাজ। সবাই ভালো থাকবে, ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। আরো নতুন ব্লগ পেতে অবশ্যই পেজটা ফলো করবে, সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।